প্রিয় বন্ধুগণ, বাংলা অডিও বইয়ের ভুবনে আবার আপনাদের স্বাগত। আপনারা তো জানেন যে আমার চ্যানেলটি ডেডিকেটেড করা হয়েছে অন্ধ এবং বয়স্ক ব্যক্তিদের জন্য। তাই এই চ্যানেলের প্রথম বইটি আমি যেটি আপনাদের পাঠ করে শোনাবো সেটি হচ্ছে অন্ধ স্মৃতিশক্তিহীনা হেলেন কেলারের জীবনের গল্প দ্য স্টোরি অফ মাই লাইফ। আপনাদের সুবিধার্থে আমি একটি বইকে নানা পর্বে ভাগ করে ছোট ছোট ভিডিও আনবো এবং সম্পূর্ণ বইটি তৈরি হয়ে যাওয়ার পর সেটিকে একটি প্লে লিস্টে করে দেব, যাতে আপনাদের সময় অনুসারে ছোট ভিডিও বা বড় ভিডিও যে রূপেই হোক আপনারা বইটিকে শুনতে পারবেন। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং সকল বাঙালি ভাই বোনদের মধ্যে এই ভিডিওটি পৌঁছে দেবেন। মানুষের সেবায় আমাদের পাশে থাকুন। অডিও বুক বাংলা জ্ঞানদান মহাদান। শুরু করা যাক প্রথম পর্ব। হেলেন কেলার কে ছিলেন আশা করি আপনারা সবাই জানেন। ছোটবেলা থেকেই আমরা হেলেন কেলারের নামটি শুনে এসেছি। তিনি একজন অন্ধ এবং শ্রবণ শক্তিহীনা মহিলা ছিলেন। নিজের জীবনের এত বাধা সত্ত্বেও কিভাবে তিনি জয় করেছিলেন জীবনকে, কিভাবে তিনি লেখাপড়া শিখেছিলেন, সমস্ত জগৎ সংসারকে বুঝতে শিখেছিলেন, বড় হয়ে তিনি তার জীবনের গল্প লিখেছিলেন এবং আরো অনেক বই তিনি লিখেছিলেন। তিনি একজন মহান বক্তা ও সমাজসেবীও ছিলেন। তো আসুন আমরা শুরু করে দিই তার জীবনের গল্প দ্য স্টোরি অফ মাই লাইফ। তো আমার সঙ্গে বন্ধুগণ নমস্কার। সবার আগে আমি যে বইটি এই চ্যানেলে শোনাতে চাই আপনাদের, সেটি হলো বিখ্যাত লেডি হেলেন কেলারের আত্মজীবনী নিয়ে তার নিজের লেখা তার অটোবায়োগ্রাফি। যে হেলেন কেলার ছিলেন একজন ডাফ অ্যান্ড ডাম, মূক এবং বধির এবং অন্ধ। হেলেন কেলার 19 মাস বয়স থেকেই বড় একটি অসুখে অন্ধ এবং বধির হয়ে যান। অন্ধ এবং কালা এই সাহসী মহিলাটি কি করে জীবনটাকে কাটিয়েছিলেন এবং কিভাবে জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছেছিলেন, সেটা আমাদের সকলের জন্য একটি বিস্ময়কর এবং অনুপ্রেরণা জ্ঞাপক ঘটনা। তো চলুন আমরা শুরু করি শর্টকাটে তার জীবনী। বইটির নাম স্টোরি অফ মাই লাইফ, বাংলায় আমার জীবনের ঘটনা। বন্ধুগণ, আপনারা হয়তো অনেকেই হেলেন কেলারের নাম শুনে থাকবেন। আমরা ছোটবেলায় যার ঘটনা স্কুলের বইতে পড়েছিলাম, সেই অন্ধ এবং বধির হেলেন কেলারের নিজের লেখা এই জীবনী। এই বইটা পড়তে এবং ডিসকাশন করতে হয়তো অনেকগুলি ভিডিও আমাকে তৈরি করতে হতে পারে। আপনারা দয়া করে সবকটি ভিডিও দেখবেন। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। হেলেন তার অটোবায়োগ্রাফিতে লিখলেন, আমার একটু ভয় করছে নিজের জীবনের কাহিনী লিখতে। কিভাবে লিখব, কি লিখব? এই নিজের জীবনের ঘটনাটা লেখা কি মুশকিল, তাই না? আমি আমার ছোটবেলার ঘটনা দিয়ে শুরু করব আর চেষ্টা করব যে আমার লাইফের যত ইম্পর্টেন্ট ঘটনাগুলো আছে সেগুলো আপনাদের জানানোর। আমার জন্ম হয়েছে 27 জুন 1880 নর্থ অ্যালাবামা, একটা ছোট্ট টাউন এসকাম্বিয়ায়। আমার বাবা আর্থার ক্যালান কনফেডারেট আর্মির ক্যাপ্টেন ছিলেন, আর আমার মা কেট অ্যাডাম ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন, যিনি বয়সে ওনার থেকে অনেক ছোট ছিলেন। আমার যখন জন্ম হয়েছিল আমি তখন একদম নর্মালি ছিলাম। আমার জীবনের শুরুটাও একটা সাধারণ বাচ্চার মতোই হয়েছিল। যখন কোনো ফ্যামিলিতে প্রথম একটি বাচ্চা জন্ম নেয়, ঠিক তেমনি আমিও প্রথম বাচ্চা ছিলাম এই ফ্যামিলিটির। যেহেতু আমি প্রথম বাচ্চা, সেহেতু আমার নামকরণ নিয়ে সবার মধ্যে একটি উৎসাহ ছিল। আমার একটি ভালো নাম রাখার ইচ্ছা ছিল। তো আমার বাবা বললেন যে আমার নাম মেলড্রেড রাখা হোক, আর আমার মা বললেন না, ওর নাম হেলেন রাখবো। এই তাড়াহুড়োর মধ্যে যখন আমার নামকরণের জন্য আমাকে চার্চে নিয়ে যাওয়া হলো, তখন আমার বাবা তার নামটি ঘরেই ভুলে ফেলে এলেন। যখন মিনিস্টার আমার নাম জিজ্ঞাসা করলেন, তখন আমার নাম হেলেনই হয়ে গেল। আমি যখন ছোট ছিলাম তখন আমার আশেপাশের সবাই আমাকে কথা শেখানোর চেষ্টা করতে লাগলো। কিছুদিনের মধ্যে আমিও তাদের সারপ্রাইজ দিয়ে দিলাম। আমিও প্রথম শব্দ টি 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 বলা শুরু করলাম এবং এরপরে আমি ওয়া 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 বলতাম, আর তারপরে কিছুদিনের মধ্যে আমি ওয়াটার বলা শিখে গেলাম। আমার তো তেমন কিছু মনে নেই, কিছু রিয়ালিটি আর কিছু ফ্যান্টাসি মনে হয়। কিন্তু আমার মা বাবা আমাকে বলেছিলেন যে যখন আমার 1 বছর বয়স হয়েছিল তখন নাকি আমি হাঁটতেও শিখে গেছিলাম। আমার মা আমাকে কোলে করে নিয়ে বাইরে যেত বাথটবের মধ্যে স্নান করাতে। একদিন আমি তার কোল থেকে বেরিয়ে সামনে কিছু দেখতে পেয়েছিলাম আর সেদিকেই দৌড়ে যাচ্ছিলাম, আর হঠাৎ করেই পড়ে গেলাম আর পড়ে কাঁদতে থাকলাম। তখন আমার মা আমাকে নিজের কোলের মধ্যে নিয়ে নিল, আর এইভাবেই কাটতে লাগলো। কিন্তু এত সুন্দর দিন আমার জীবনে বেশি দিন টিকলো না। একদিন এক বসন্তকালে গরমের সময়ে আর ফেব্রুয়ারির সেই অশুভ মাসে আমার জ্বর এসে গেল। আমার চোখ বন্ধ হয়ে গেল আর আমার শোনার ক্ষমতাও চলে গেল। আমি কোনো রিয়াকশনই দিতে পারছিলাম না, একদম বেহুশের মতো ছিলাম। ডাক্তাররা বলেছিলেন যে এমনই নাকি জ্বর হয়েছিল যে পেট
আর ব্রেনের রক্ত জমে গেছিল। ডাক্তারদের তো এক মুহূর্তের জন্য এটাই মনে হয়েছিল যে আমি বোধহয় মরেই গেছি। তারপর ঠিক যেমনি যেমনি করে জ্বর বেড়েছিল, সেরকমই একদিন হঠাৎ করে জ্বরটা নেমে গেল। তারপর তো আমার ফ্যামিলির খুশির আর সীমানাই ছিল না, খুশির ঢেউ উঠে গেছিল তাদের মধ্যে। ওই দিন সকালে যখন আমার জ্বর কমে গেল, তখন কিন্তু একটা ব্যাপার কেউই নোটিস করলেন না, যে ওদের এত চিল্লামিল্লির মাঝখানেও আমি কোনো রিয়াকশন দিচ্ছিলাম না। তো প্রবলেম কি হয়েছিল জানেন? এই জ্বরটি যেতে যেতে আমার চোখের আলো আর শোনার ক্ষমতাকে সঙ্গে করে নিয়ে গেল। আমি অন্ধ হয়ে গেলাম। আমার যতটা মনে আছে, একটা পশুর মতো আমার লাইফ হয়ে গেছিল তখন। আমার মাই তখন আমাকে সামলেছিলেন। এগুলো শুনতে না রিয়ালিটি মনে হয় না, এই সমস্ত স্বপ্নের মতো লাগে। সেই সময় যতটুকু আমার মেমোরি ছিল, ঠিক যেই সময়টা আমি জানতে ও বুঝতে শিখছিলাম, সেই সময়টাই জীবন আমার থেকে আমার দেখার এবং শোনার শক্তিকে কেড়ে নিল। ধীরে ধীরে আমার অন্ধকারে আর শব্দহীনতার মধ্যে থাকা অভ্যেস হয়ে গেল। আপনি ভাবুন তো, আপনি কতক্ষণ একটি অন্ধকার বন্ধ ঘরের মধ্যে থাকতে পারবেন, যেখানে কিচ্ছু নেই? 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, কতদিন? আমার তো এখন পুরো জীবনটাই এরকমই ছিল। আমি তো ভুলেই গেছিলাম যে আমিও কখনো নর্মাল ছিলাম। 19 মাস পর্যন্ত আমি একটা নর্মাল বাচ্চার মতোই জীবন বেঁচেছিলাম। একটি ওয়েল প্লেসড, একটি ওয়েল কানেক্টিভ ফ্যামিলিতে ছিলাম। কিন্তু সেই জ্বর আমার দেখার আর শোনার ক্ষমতাকে চুরি করে নিয়ে গেল। জ্বর নামার পর 1 মাস পর্যন্ত যে কি হলো আমার ঠিক মতো মনেই পড়ে না। শুধু এইটুকুই মনে আছে যে আমি সবসময় আমার মায়ের কোলেতেই থাকতাম। যখন উনি ঘরের কাজকর্ম করতেন, আমি তখন ওনার কাপড় ধরেই থাকতাম। কোথায় যাব, কি করব, একমাত্র উনিই তো ছিলেন যার সাথে আমি কমিউনিকেট করতে পারতাম। ধীরে ধীরে যখন আমি বড় হতে লাগলাম, তখন সব বস্তুকে হাতের দ্বারা ফিল করতে লাগলাম। কেননা এখন সারা জীবন এইভাবেই আমাকে জিনিসপত্রকে বুঝতে হবে। অনেক কিছু বুঝতেও শিখে গেলাম। তারপর আমার এরকম মনে হতে লাগলো যে আশেপাশে সবার সাথে কথা বলার জন্য আমাকে কিছু সাইনের ব্যবহার করতে হবে, কিছু চিহ্ন ব্যবহার করতে হবে। তো আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বা না এর জবাব দিতাম। কাছে ডাকার জন্য টানতাম আর দূরে সরানোর জন্য ঠেলে দিতাম। যদি আমার পাউরুটি খাওয়ার ইচ্ছা হতো, তাহলে আমি তাকে স্লাইসের মতো কাটিং করার চিহ্ন দিতাম আর তার উপরে মাখন লাগানোর মতো করে বুঝিয়ে দিতাম। আর যদি আমার কোনোদিন আইসক্রিম খাওয়ার ইচ্ছা হতো, তাহলে আমি মাকে জানাতাম ওই ফ্রিজের দিকে ইশারা করে, ফ্রিজের ঠান্ডায় যেন আমি কাঁপছি। ঠিক এইভাবে আমি আমার মনের কথা সব থেকে বেশি আমার মাকেই বোঝাতে পারতাম। উনি আমাকে যা বলতেন আমি তাই করতাম, যেখানেই ইশারা করতেন আমি সেখানেই চলে যেতাম। আমার আশেপাশে কি হচ্ছে সবকিছুই আমি অনুভব করতে পারতাম। 5 বছরের মধ্যে লন্ড্রি থেকে আসা পরিষ্কার কাপড় ভাঁজ করাও আমি শিখে গেছিলাম। আর অন্যান্যদের কাপড়ের মধ্যে থেকে নিজের কাপড়টাকেও আমি চিনে নিতে পারতাম। জিনিসের গন্ধ শুকে আর সেটাকে ছুঁয়ে আমি বুঝতে পারতাম। আমি এটাও বুঝতে পারতাম যে আমার মা আন্টির সাথে কখন বাইরে যাবে, তখনই আমি তাদের পিছু নিয়ে নিতাম। বায়না করতাম যে আমাকেও সঙ্গে নিয়ে চলো। বাড়িতে আসা অতিথিদের হাত হেলিয়ে তাদের গুড বাই করতাম যাওয়ার সময়। সবকিছু নকল করা শিখছিলাম আমি। আমার তো এটাও মনে নেই যে প্রথম আমি কবে এটা অনুভব করলাম যে আমি অন্যের থেকে আলাদা। কেননা তার আগে তো আমি মায়ের সাথে টুকরো টুকরো ইশারা দিয়েই কথা বলতাম, আর আমার মনে হতো দুনিয়াতে সবাই বোধহয় এইভাবেই তার মনের ভাষা প্রকাশ করে। কিন্তু তখনই আমি প্রথমবার অনুভব করলাম যে আমার আশেপাশের যারা অন্যান্য লোকেরা আছে, তারা আমার মতো এরকম সাইন তৈরি করে কোনো কিছু চায় না। তারা তাদের মনোভাব যেন অন্য কোনো রকমে প্রকাশ করে। তারা কারোর সাথে কমিউনিকেশন করার জন্য অন্য কিছুর সাহায্য নেয়। আর তখন আমি এটা ফিল করলাম যে এরা কিভাবে কথা বলে। যখন দুজন কথা বলছিল, তাদের মুখের মধ্যে আমার হাত পড়ে যায়। যখন তাদের ঠোঁট নড়তো, তখন আমি তাদের ঠোঁটকে স্পর্শ করতাম। এই জিনিসটা যে কি আমি প্রথম বুঝতেই পারিনি। আমি তখন ঝগড়া করতে শুরু করেছিলাম। আমি আমার ঠোঁটকেও নাড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সবকিছুই যেন বেকার ছিল। কিন্তু কোনো কিছুই কোনো কাজে লাগলো না। আর এই জিনিসটা আমাকে খুব রাগিয়ে দিল। আমি চিৎকার করতে লাগলাম, আমি হাত পা ছুটতে লাগলাম। আর যতক্ষণ আমি ক্লান্ত হয়ে গেলাম, ততক্ষণ এটা করতে থাকলাম। আমি জানি আমি ছোটবেলা থেকে খুব দুষ্টু ছিলাম। আমার নার্সকে আমি লাথি মারতাম। আমি যদি কোনো কিছু না পেতাম, তাহলে বারবার আমি ওই একই কাজ করতাম। সেই সময় আমাদের রাধুনির মেয়ে মার্থা আমার একজন ভালো বন্ধু হয়েছিল। সেও আমার সমস্ত সাইনগুলো বুঝতো, যে চিহ্নগুলো আমি বানাতাম।
আমরা দুজনে রান্নাঘরের মধ্যে অনেক সময় কাটাতাম। তার সাথে রান্নাঘরে আমি আইসক্রিম বানাতাম, কফি গুঁড়ো করতাম। ক্রিসমাসের সময় আমি অনেক গিফটও পেতাম, কিন্তু দুঃখের বিষয় সেই গিফটগুলোকে আমি দেখতেই পেতাম না। মার্থার সঙ্গে আমি যতটা সম্ভব বেশি সময় কাটাতাম। ওকে ছাড়াও আমার একটি কুকুরও ছিল, যার নাম বেল। বেলকেও আমি আমার সাইনের ভাষা শেখাতে চেষ্টা করেছিলাম, কিন্তু কেন জানি না ওর কোনো ইন্টারেস্টই ছিল না তাতে, সেখান থেকে পালিয়ে যেত। আমি তখন খুব দুঃখী হয়ে পড়তাম আর মার্থাকে খুঁজতাম, কারণ মার্থাই একমাত্র বন্ধু ছিল আমার তখন। এই সমস্ত জিনিস আমার এখনো মনে আছে। কিন্তু একদিন একটা বিরাট বড় ভুল হয়ে গেল আমার দ্বারা। আমার ভুলের জন্য হঠাৎ একদিন আমার কাপড়ে আগুন ধরে গেল। তখন আমার নার্স আমাকে বাঁচিয়েছিল, আমার উপরে কম্বল চাপা দিয়ে দিয়েছিল। আমার হাত আর চুল পুড়ে গেছিল। ধীরে ধীরে এই ধরনের ইনসিডেন্টস বাড়তে থাকে। এই সময় পর্যন্ত আমি চাবিরও ইউজ শিখে নিয়েছিলাম। একদিন সকালে যখন আমার মা ঘরের মধ্যে ছিল, আমি তখন তাকে চাবি দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। 3 ঘন্টা পর্যন্ত ওখানে কেউ ছিল না, আর তিনি 3 ঘন্টা পর্যন্ত সেই ঘরের মধ্যে বন্দী হয়েছিলেন, যতক্ষণ পর্যন্ত না পরিচারকরা তাকে সারা বাড়ির মধ্যে খুঁজে পেয়েছিল। মা ভেতরে বন্ধ ছিলেন আর আমি বাইরে হাসছিলাম, কেননা আমি তো বুঝতেই পারিনি যে ব্যাপারটা কি হয়েছে। এটা কোনো ছোটখাটো ভুল ছিল না। তখনই আমার মা বাবা অনুভব করলেন যে যত তাড়াতাড়ি সম্ভব আমার জন্য একটি টিচার রাখা উচিত, যে আমাকে এডুকেট করতে পারবে আর সবকিছু শেখাতে পারবে। যে আর কতদিন আমি এই ধরনের জীবন বাঁচব। একদিন তো আমি আমার ছোট বোনকে দোলনা থেকে ফেলে দিয়েছিলাম, কারণ আমার এটাই মনে হতো যে ও আসার পর থেকে আমার মা আমাকে অ্যাটেনশন দেওয়া কমিয়ে দিয়েছেন। বোন পড়ে গেছিল, ও তো মরেই যেত যদি ঠিক মুহূর্তে এসে মা তাকে ধরে না ফেলতো। তারপরে ছোট বোন মিল্ট্রেড, হ্যাঁ মিল্ট্রেডই ওর নাম, আমার খুব ভালো বন্ধু হয়ে যায়। কিন্তু সময়ের সাথে সাথে আমি এটা ফিল করতে পারলাম যে আমি যে সাইনগুলো এখন ইউজ করি সেটা যেন কম হয়ে যাচ্ছে। আমি নিজেকে এক্সপ্রেস করার জন্য আরো বেশি পাগল হয়ে যেতে লাগলাম। সবকিছু করতে গিয়ে আমি ফেল হতে লাগলাম। আমি অনেক চেষ্টা করলাম, বারবার চেষ্টা করলাম, কিন্তু কোনো ফল হতো না। কখনো কখনো তো ভীষণভাবে কান্না এসে যেত। যখন আমার মা আশেপাশে থাকতো আমি তাকেই জড়িয়ে জড়িয়ে থাকতাম। সেই স্মৃতিগুলি মনে আসলে ভীষণ কষ্ট হয়। সবার সাথে কমিউনিকেট করার জন্য আমার আরো কিছুর প্রয়োজন ছিল, আর্জেন্টলি প্রয়োজন ছিল। আমি ভীষণ একলা ফিল করতাম। যতটা আমি দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, আমার পেরেন্টসরা বোধহয় তার চাইতে আরো অনেক বেশি চিন্তাগ্রস্ত ছিল। সেখানে আশেপাশে অন্ধ এবং বোবাকালা বাচ্চাদের জন্য কোনো স্কুল ছিল না। আমরা অনেক দূরে থাকতাম, আর কোনো টিচারই সেখানে আসার জন্য প্রস্তুত ছিল না। আর বিশেষ করে এমন একটি বাচ্চাকে শেখানোর জন্য যে বাচ্চা ডেফ আর ডেম দুটোই, অন্ধ এবং কালা। আমার বন্ধু বান্ধব এবং রিলেটিভদের তো সন্দেহই ছিল যে আমি কোনোদিন হয়তো লেখাপড়া করতে পারবো না। কেউই বিশ্বাস করতে পারতো না, শুধুমাত্র একজন মানুষকে ছাড়া। তিনি হলেন আমার মা। আমার মা অনেক চেষ্টা করতেন আমার জন্য। তিনি একদিন আমেরিকান নোটস থেকে জানতে পারলেন যে একটি লরা নামের মেয়ে ছিল, তার সমস্যাটা প্রায় আমারই মতো। তো একটা আলোর কিরণ দেখা গিয়েছিল। যখন আমি 6 বছর বয়সে ছিলাম, তখন আমার বাবা চেষ্টা করেছিলেন যে অন্তত আমি যেন চোখের দৃষ্টি ফিরে পাই। তো উনি আমাকে বাল্টিমোর নিয়ে গেছিলেন ডক্টর চুজেনের কাছে। উনি আমাদের কেসটা দেখলেন, আমাদের অনেক সিম্প্যাথি জানালেন, কিন্তু আবার বললেন যে এই কেস ওনার দ্বারা সম্ভবই নয়। উনি আমার বাবাকে বললেন, আপনি ডক্টর আলেকজান্ডার গ্রাহাম বেলের কাছে কেন যাচ্ছেন না? ওয়াশিংটনে ওনার কাছে যান, উনি আপনাকে সঠিকভাবে জানাতে পারবেন যে এই ধরনের বাচ্চাদের জন্য বেস্ট স্কুল এবং টিচার কোথায় পাওয়া যাবে। ডাক্তার যেমন আমাদের ঠিকানা দিলেন, আমরা ইমিডিয়েটলি, আমি আর আমার বাবা, গ্রাহাম বেলসকে দেখা করতে গেলাম ওয়াশিংটনে। আমার এটা জানা ছিল না যে আমার বাবা ইতিমধ্যে অনেক দুঃখিত হয়ে রয়েছেন, অনেক ক্লান্ত হয়ে রয়েছেন, আর অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন। ওনার কতটা দুঃখ ছিল সেটা তো আমি ফিল করতে পারিনি, কিন্তু আমার চারিদিকে ঘোরাতে খুব আনন্দ হচ্ছিল, এক জায়গা থেকে অন্য জায়গায়। যখন আমরা পৌঁছালাম ডক্টর গ্রাহাম বেলের কাছে, তখন উনি আমাকে নিজের কাছে ডাকলেন, নিজের কোলে বসালেন আর নিজের ঘড়ির দিকে তাকালেন। সেই মানুষটি প্রথমবারই আমার সাইনগুলোকে বুঝে গেছিলেন, আমি যে সাইনগুলো তৈরি করতাম। উনি সবটাই বুঝে গেলেন। আমার এই জিনিসটা খুবই পছন্দের হয়েছিল। কিন্তু ডক্টর বেলের সাথে দেখা করা কি আমার জীবনটাকে অন্ধকারের মধ্যে থেকে আলোর দিকে, একাকিত্ব থেকে বন্ধুদের সঙ্গে, নলেজ, লাভ, এইসবের মধ্যে কি আনতে পারবে ডক্টর বেল আমাকে? তারপর ডক্টর বেল আমার বাবাকে অ্যাডভাইস দিলেন যে
আপনি ডক্টর অ্যানাগনোসকে একটা চিঠি লিখুন। তিনি পার্ক ইনস্টিটিউটের ডাইরেক্টর, বস্টন শহরে। ওনার কাছে লেটার লিখে জিজ্ঞাসা করুন যে এই বাচ্চার শিক্ষার জন্য কি ওনার কাছে কোনো টিচার আছে। আমার বাবা তেমনই করলেন, কিন্তু অনেক সপ্তাহ কোনো উত্তরই এলো না। তারপরে ওনাদের তরফ থেকে একটি রিপ্লাই এলো যে হ্যাঁ, এমন একজন টিচার পাওয়া গেছে, উনি আপনাদের বাচ্চাকে পড়াতে চলে আসবেন, কিন্তু কখন আসবে সেটা কিছু লেখা নেই। আমরা অপেক্ষা করেছিলাম, কিন্তু মার্চ মাস পর্যন্ত কোনো টিচার এলেন না। তারপর এলো সেই দিনটি, যে দিনটি আমার জীবনের সবচাইতে ইম্পর্টেন্ট দিন ছিল, যেদিন আমার জীবনে এলেন আমার টিচার এম সেলভিন। ওই দিনটাকে আমি জীবনে কোনো দিনই ভুলতে পারিনি। 3rd of March 1887, আমার 7 বছরের জন্মদিনের 3 মাস আগে। এর পরের পার্টটি শোনাবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।